আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 38 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি কম্পিউটার সায়েন্স এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখলে তোমাদের আইডিয়া কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, এই ভিডিওতে আমি 17টি প্রশ্ন 2023 সালের মাদ্রাসা কম্পিউটার অ্যাপ্লিকেশনের পেপার থেকে নিয়েছি। তো চলো দেরি না করে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখা যাক। ফার্স্ট প্রশ্ন বলছে which of the following cannot be passed as a function in C++, মানে ফাংশনে অ্যাজ আ প্যারামিটার কোনগুলো পাস করা যাবে না, এটা প্রশ্নতে বলা আছে। অপশনে আছে কনস্ট্যান্ট আছে, স্ট্রাকচার আছে, অ্যারে এবং হেডার ফাইল রয়েছে। কনস্ট্যান্ট, স্ট্রাকচার, অ্যারে এগুলো সবই আমরা অ্যারেতে পাস করতে পারি। কোনটা পাস করতে পারবো যেটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল কখনো কিন্তু আমরা কোনোদিনই ফাংশনে পাস করতে পারি না। কনসেপচুয়ালাইজ প্রশ্ন ছিল এটা, কারেক্ট অ্যান্সার হবে ডি, হেডার ফাইল। পরের প্রশ্ন আমাদের দিয়েছে স্টোরেজ ক্লাস সি এবং সি প্লাস প্লাসের যে স্টোরেজ ক্লাস যে কনসেপ্টটা রয়েছে সেখান থেকে দিয়েছে। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টোরেজ ক্লাস হ্যাভ আ গ্লোবাল ভিজিবিলিটি। গ্লোবাল কথাটার মানে হচ্ছে যে কোনো ফাইলে আমরা তার অ্যাক্সেস পাবো। আমাদের টোটাল 4টে স্টোরেজ ক্লাস আছে, অটো, এক্সটার্ন, রেজিস্টার এবং স্ট্যাটিক। আমার স্টোরেজ ক্লাসের উপর একটা সেপারেট ভিডিও রয়েছে আমাদের সি এর প্লেলিস্টের মধ্যে। যারা এখনো বেসিক আইডিয়াটা ক্লিয়ার নেই, তোমরা সি এর প্লেলিস্ট ভিজিট করে এই ভিডিওটা দেখলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এখানকার কারেক্ট অ্যান্সার হবে এক্সটার্ন। আমি যদি কোনো ভেরিয়েবল বা ফাংশনকে আমরা এক্সটার্ন হিসাবে অ্যালোকেট করি বা আমরা অ্যাক্সেসটা দিই এইভাবে, তাহলে কিন্তু এটা মাল্টিপল ফাইলে কিন্তু আমাদের সেই ভেরিয়েবলটা, সেই ফাংশনস গুলো কিন্তু আমরা গ্লোবালি অ্যাক্সেস পাবো। তো সেই সূত্রে গেলে আমাদের স্টোরেজ ক্লাসের কনসেপ্ট কিন্তু এখান থেকে খুব ভালো করে জানতে হবে। বাদ বাকি 3টেরও আইডিয়া থাকতে হবে। অটো কথাটার মানে কি, স্ট্যাটিক কথাটার মানে কি এবং রেজিস্টার কথাটার মানে কি, মানেগুলো জেনে যেতে হবে। প্রশ্ন এবার হয়তো ঘুরিয়েও অন্যভাবে দিতে পারে। পরের প্রশ্ন বলছে আ প্যাকেট হুজ ডেস্টিনেশন ইজ আউটসাইড দ্য লোকাল টিসিপি আইপি নেটওয়ার্ক সেগমেন্ট ইজ সেন্ড টু। যেটা আমাদের ডেস্টিনেশনটা আমাদের টিসিপি আইপি নেটওয়ার্ক সেগমেন্টের বাইরে রয়েছে, সেই প্যাকেটটা আমরা কোথায় পাঠাই। মানে সিম্পল কথায় যদি বলি, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, কনসেপচুয়ালাইজ প্রশ্ন। আমরা যখন দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করি তখন আমাদের কোন সার্ভার বা কোন কনসেপ্টটার এখানে দরকার পড়ে। সিম্পল কথা এই প্রশ্ন। দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক, নেটওয়ার্ক এ, নেটওয়ার্ক বি রয়েছে। দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কোনো প্যাকেট যদি পাঠাতে হয় আমাদের লাগে হচ্ছে গেটওয়ের গল্প লাগে, বেসিক আইডিয়া যে ডিভাইসটা লাগে গেটওয়ে। আর সার্ভারটা যদি আমরা নর্মালি কনসেপ্টটাকে বলি তাহলে বলবো ডিফল্ট গেটওয়ে থেকে আমরা পাঠাই। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফাইল সার্ভার, ডিএনএস এবং ডিএসসিপি সার্ভার। এগুলো কোনোভাবেই আমাদের আউট অফ নেটওয়ার্ক কমিউনিকেশনের কোনো গল্প নেই। এগুলো যা নিজস্ব কাজ রয়েছে। ফাইল সার্ভারের ফাইলের হ্যান্ডলিং গল্প রয়েছে, ফাইল আদান প্রদানের ডিএনএস এর দিয়ে আমাদের ডোমেন থেকে আইপি অ্যাড্রেস পাই। আর ডিএসসিপি হচ্ছে ডাইনামিক্যালি আইপি গুলোকে অ্যালোকেট করার জন্য ব্যবহার করা। তো 3টের গল্প আমরা বাদ দিয়ে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি, ডিফল্ট গেটওয়ে। পরের প্রশ্ন আমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে দিয়েছে। একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এটাকে সলভ করে কি অ্যান্সার হবে সেটা বলেছে। আমি অলরেডি তোমাদের জন্য সলভ করে রেখেছি, একবার গো থ্রু করিয়ে দিচ্ছি। এই হচ্ছে গল্পটা রয়েছে। এই দুটো তোমার ইকুয়েশন মানে বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা এখানে প্রথমে এই সেটটা থেকে আমরা এ কে কমন নিয়ে এই পড়ে রইলো। তোমরা নর্মালি বাড়িতে দেখতে পারো। আশা করি এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের আইডিয়া অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ধরতে পারি আমি। এবার আমরা সেম এখান থেকে আমরা বি কে কমন নিলাম এই সেট থেকে, করলে 1 + c পড়ে থাকলো। 1 + c মানে c, তাহলে এটা পড়ে রইবে। আমরা সিম্পল এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে এই জিনিসটা চলে যাবে, মানে অ্যান্ড অপারেশন করলে। আর এটাতে অ্যাজ ইউজুয়াল ছিলই, আমি হাতি দিইনি এখানে। এবার সিম্পল সবগুলোর সঙ্গে সবগুলো আমরা অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন করে ফেললাম। এবার সেখানে দেখলাম যেখানে যেখানে আমাদের এ আর এ কমপ্লিমেন্ট মানে 0 হয়ে গেল। এখানে দেখো এ আর এ কমপ্লিমেন্ট, এখানেও 0 হবে। সি সি কমপ্লিমেন্টও আছে, কোনো অসুবিধা নেই। এটা আমাদের নর্মাল আমাদের ল এর মধ্যে আমাদের পড়ছে কমপ্লিমেন্টারি ল। এবার যেটা পড়ে রইলো হচ্ছে এই বি আর বি কমপ্লিমেন্ট, বি হয়ে যাবে আইডেন্টিপোটেন্ট রল দিয়ে আমাদের। আর এ বি সি যেটা অ্যাজ ইউজুয়াল রয়েছে সেটা থাকবে। এবার সেখান থেকে আমি যদি এ বি কমপ্লিমেন্ট কমন নিই তাহলে 1 + c পড়ে রইলো, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ বি কমপ্লিমেন্ট। তোমরা একবার বাড়িতে হাতে করে দেখতে পারো, তো অ্যান্সার হয়ে যাবে এ বি কমপ্লিট, যেটা কিনা এ তে আমার প্রেজেন্ট রয়েছে। পরের প্রশ্ন চলে গেলাম আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে। প্রশ্ন দিয়েছে ইন আ পজিটিভ এজ ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ ইফ জে এন্ড কে বোথ আর হাই দেন দ্য আউটপুট উইল বি ড্যাশ অন দ্য রাইজিং এজ অফ দ্য ক্লক। এই হচ্ছে প্রশ্নটা। দেখো গল্পটা কি, এটা জেকের একদম আমাদের যে ফাংশন টেবিল থেকে প্রশ্নটা দিয়েছে। সিম্পল কথায় ভাববে জে আর কে দুটোতে যদি 1 থাকে তাহলে অ্যান্সার কি হবে। এটা ফাংশন টেবিল তলায় লেখা রয়েছে। আউটপুট টগল হয়ে যাবে, যেটা কিনা এসআর ফ্লিপ ফ্লপের ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেটাই কিন্তু জে কে ফ্লিপ ফ্লপ
ফ্লপ কিন্তু তার কনসেপ্টটাকে ঠিক করেছে। যদি এস আর আর এর ভ্যালু 1 হয়, এটা ডোন্ট কেয়ার স্টেট ছিল আমাদের এস আর ফ্লিপ ফ্লপে, সেটাই কিন্তু আমাদের জে কে ফ্লিপ ফ্লপ সেটাই ডিসঅ্যাডভান্টেজটাকে অ্যাডভান্টেজে কনভার্ট করেছে। এবং যখনই আমাদের জে আর কে এর ভ্যালু 1 হয় তখন আউটপুট কি হয়, যেটা প্রেজেন্ট স্টেট থাকে তার নেক্সট স্টেটে টগেল করে যাবে, মানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এবং এখান থেকে একটা কথা বলে দিই, যখনই জে আর কে এর ভ্যালু 1 হয় টগেল তো করছে, এই কনসেপ্টটাকে আমাদের রেস অ্যারাউন্ড কন্ডিশনও বলা হয়, যেটা পরবর্তীকালে আমাদের মাস্টার স্লেভ জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে এর সলিউশন করা হয়েছে। কনসেপ্টটাকেও বলতাম, এই যখন এটা যেটা নর্মাল টগেল তো করছে এইটাকে বলা হয় রেস অ্যারাউন্ড কন্ডিশনও কিন্তু বলা হয়। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি, টগেল করবে। পরের প্রশ্ন আমাদের সি থেকে দিয়েছে একটা প্রশ্ন, কি বলেছে, যেখানে আমাদের আই জে কে এবং এক্স ওয়াই এর কিছু ভ্যালু বলে দেওয়া রয়েছে, একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে এখানে, সেটাকে সলভ করে বলতে হবে। তো সিম্পল তোমরা করতে পারো এক্স ইন্টু ওয়াই, মানে এক্স এর হলো 0.5 ইন্টু তোমরা যদি ওয়াই করো, ওয়াই এর ভ্যালু রয়েছে 0.0, তারপর লেস দেন আই প্লাস জে মানে হচ্ছে 0 প্লাস 1 রয়েছে, আর অরে রয়েছে মাইনাস কে মানে এখানে ভ্যালু হয়ে যাবে -1। এই হচ্ছে বেসিক গল্প। তো অবভিয়াসলি আমরা অপারেটরের প্রিসিডেন্সটা আমাদের প্রথমে ভালো করে জানতে হবে। আমরা জানি সব থেকে হাই প্রায়োরিটি অপারেটরগুলোর মধ্যে কিন্তু মাল্টিপ্লাই, তো এটা প্রথমে যখন মাল্টিপ্লাই করবো এটা 0.0 হবে, ওয়াই এর ভ্যালু 0.0 দেওয়া রয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে 0.0 হবে। 0.0 এখানে লেস দেন আছে 0 প্লাস 1, এবার নেক্সট আমরা করবো প্লাসটা করে নেবো, 0 প্লাস 1 মানে 1 হয়ে গেল, অর এখানে -1ই থাকবে। তো অবভিয়াসলি 0.0 লেস দেন হচ্ছে 1, সেই সূত্রে আমরা কি হয়ে যাবে, অ্যান্সার এখানে ট্রু হবে, ট্রু মানে 1 এর সাথে অর করলাম -1। একটা কথা মাথায় রাখবে, জিরো ছাড়া পৃথিবীর যে কোনো নাম্বারকে কিন্তু পজিটিভ ধরা হয়, জিরোকে কিন্তু নেগেটিভ বা এটাকে ফলস বলতে পারি, পজিটিভ নেগেটিভ না বললেও এখানে এইভাবে ধরবে, ফলস ধরবে, জিরো হচ্ছে ফলস। আর জিরো ছাড়া পৃথিবীর যে কোনো নাম্বারকে কিন্তু আমরা ট্রু বলে গণ্য করি, এটা মাথায় রেখেই চলবে। তাহলে অবভিয়াসলি এখানে দুটোই ট্রু, অ্যান্সার কি হয়ে যাবে 1। তার কারেক্ট অ্যান্সার কি হবে, আমাদের সি কিন্তু 1 হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, অপারেটর প্রেসিডেন্স থেকে প্রশ্ন ছিল, এরকম ধরনের প্রশ্ন আসলে এইভাবে ভেঙে ভেঙে কিন্তু অপারেটর প্রেসিডেন্সের কনসেপ্টটাকে মাথায় রেখে কিন্তু আমাদের করতে হবে। পরের প্রশ্ন বলছে, when a method in a subclass be same name and the type signature as the method in the superclass, then the method in the subclass dash the method in the superclass। কথাটার মানে ভালো করে বুঝতে হবে। সি প্লাস প্লাস থেকে উপস থেকে প্রশ্ন দিয়েছে, আমার দুটো ক্লাস রয়েছে, একটা হচ্ছে এ বি ধরে নাও, এবং এ থেকে বি কে ইনহেরিট করা হয়েছে, মানে এ ক্লাসকে বি ইনহেরিট কে করেছে, বি ইনহেরিট করেছে, তার মানে এটা পেরেন্ট ক্লাস হয়ে গেল, চাইল্ড ক্লাস। এবার বলছে কি, আমার এ ক্লাসের মধ্যে একটি ফাংশন রয়েছে এবং সেম ফাংশনটা আমার বি তেও রয়েছে, এদের নাম এবং সিগনেচার কিন্তু সেম। সিগনেচার কথাটার মানে কি, তার রিটার্ন টাইপ এবং নাম্বার অফ প্যারামিটার্স মানে একদম এক্স্যাক্টলি হুবাহু একই ফাংশন দুটো ক্লাসে রয়েছে। তাহলে এই যে কনসেপ্টটাকে কি করছে, এই যে মেথডটা যেটা আমরা সেম সাব ক্লাস মানে চাইল্ড ক্লাসে লিখেছি, যেটা সুপার ক্লাসকে কি করছে, এই পুরো কনসেপ্টটাকে বলা হয় মেথড ওভাররাইড বলা হয়। তাহলে এখানে অ্যান্সারও হবে মেথড ওভাররাইড বা ওভাররাইড করছে মেথডটাকে, মানে যেই ফাংশনটা অলরেডি আমার ক্লাসেতে ছিল সেটাকে ওভাররাইড করেছে কে, বি। কেন, ফাংশনের ডেফিনেশন, সিগনেচার, নেম এক্স্যাক্টলি সেম বলে এটাকে ওভাররাইড করা কিন্তু বলা হয়। এটা মেথড ওভাররাইডিং থেকে প্রশ্ন দিয়েছে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের ওভাররাইড। পরের প্রশ্ন চলে আসলাম, যেটা কিন্তু একটা রিকারশন বেস প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন দিয়েছে। প্রশ্নটাকে ভালো করে তোমায় দেখতে হবে কি বলেছে। প্রথমে একটা ফাংশন ইন্ট এ আছে, এখানে এন এর ভ্যালু 0 হয়ে গেল, যদি হলে আমাকে রিটার্ন করবো, আর না হলে এন প্লাস ফাংশন এন -2 তে ফের ফাংশনটা কল হচ্ছে। রিকারশন কনসেপ্ট যদি মনে মনে ভাবো এইভাবে হচ্ছে, ইনিশিয়ালি এন এর ভ্যালু দেওয়া আছে 100 দেওয়া রয়েছে, তো প্রথমে ধরো না চেক করলো যে এন এর ভ্যালু 0 কিনা, তো অবভিয়াসলি এন এর ভ্যালু 0 না, তাহলে এখানে কেটে দিলাম। নেক্সট কোথায় যাবে, আমরা এই পার্টটা এলস পার্টটা এক্সিকিউট করছে, তাহলে এন এর ভ্যালু 100 প্লাস তোমার ফাংশনটা তোমার 2 কমে আবার কল যাবে, মানে 98 এ কল যাবে, ভালো কথা। আবার এখানে তো এন এর ভ্যালু 0 না, তো সেম এখানে ক্রস হয়ে গেল। আর নেক্সট কি হবে, 98 এর সঙ্গে প্লাস করে আমাদের ফাংশন অফ 96 হয়ে যাবে, 98 দিয়ে কল এসেছিল, এবার 2 কমে 96। তো এইভাবে যদি ভালো করে ভেবে দেখো, প্রত্যেকবার কি হবে, যেখানে আমরা একটা সাইড তো ক্রস হবে, এইভাবে চলতে থাকবে, পরের বার 96 হবে, প্লাস এখানে এফ অফ 94 হয়ে গেল, তো চলতে থাকবে এইভাবে কত অবধি, আলটিমেটলি যদি ভেবে দেখো আমাদের 0 অবধি, যত পর্যন্ত 0 না আসছে, এফ অফ 0 না আসছে, এটা চলতে থাকবে। তাহলে ভালো করে সিকোয়েন্স দেখো, অ্যাডিশনটা কার হচ্ছে, 100, 98, 96, তারপরে 94, 92, এইভাবে আমার কিন্তু অ্যাডিশন হচ্ছে। তার মানে আলটিমেটলি কি বুঝলে, এখান থেকে বোঝার গল্প যে প্রথমে আমি যদি উল্টো করে দেখি জিনিসটাকে, যে 100 প্লাস তোমার হলো হচ্ছে 98 প্লাস 96 প্লাস 94, এইভাবে চলতে থাকছে কিন্তু কত অবধি, +2 + 0। তার মানে এটা কি আছে, সাম অফ অল কিন্তু আমাদের ইভেন নাম্বার রয়েছে। তো এরকম ধরনের প্রশ্ন শর্টকাট ফর্মুলাটা আমি লিখে রেখেছি, যখনই আমাদের সাম অফ অল ইভেন নাম্বারে আমরা কিভাবে ডাইরেক্টলি ফর্মুলা, আমি কি যোগ করতে বসবো, অবভিয়াসলি তো সময় নেই। তো ফর্মুলা কি আছে, n/2 ইন্টু n/2 + 1। তাহলে এখানে 100/2 করো, আবার ব্র্যাকেটের মধ্যে 100/2 + 1 করে দাও। তার মানে গল্পটা
আমরা কি হলো 50 ইন্টু 51 করে দেখলে পাবে হচ্ছে ফার্স্ট অ্যান্সার 2550 কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। যদি এটা অড নাম্বারের সিরিজ হতো তাহলে কি হতো n+1/2 হোল স্কোয়ার, যদি সাম অফ অড অল নাম্বার উইদিন আ রেঞ্জ বলতো। এটা আমাদের এপি জিপি এই যে গল্পগুলো আমরা 11-এ পড়েছিলাম এখান থেকে এই প্রশ্নটা এসছে, মানে প্রশ্নটা রিকারশন কিন্তু সলিউশনটা কিন্তু আমরা এপি বা জিপি দিয়ে করতে পারবো, এটা যেভাবে আমাদের গল্প দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে হুইচ কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম ইজ রেসপন্সিবল ফর স্টোরিং ডেটা পার্মানেন্টলি। ডেটা স্টোর করো পার্মানেন্টলি, কোন কম্পোনেন্ট এই কাজটা করছে? অবভিয়াসলি পার্মানেন্ট মানে কি, যেটা আমাদের নন ভোলাটাইল স্টোরেজ, যেখানে কি কি রয়েছে র্যাম, সিপিইউ তো কখনো স্টোর করে না, র্যাম আমাদের ভোলাটাইল কনসেপ্ট, সেই ক্ষেত্রে আমাদের পার্মানেন্টলি তো স্টোর করতে পারবে না, এটাও ক্রস হয়ে গেল। নেক্সট হচ্ছে হার্ড ড্রাইভ, এটা নিয়ে কোনো বিকল্পই নেই, হার্ড ড্রাইভ যেটা ডেটা আমাদের স্টোর করতে পারে পার্মানেন্টলি, আর কিবোর্ড তো কোনো স্টোরিং ডিভাইসই না, এটা নিয়ে কোনো কথাই বলবো না। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি কিন্তু আমাদের হার্ড ড্রাইভ। পরের প্রশ্ন বলছে হুইচ সফটওয়্যার ম্যানেজ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড প্রোভাইড কমন সার্ভিসেস ফর দ্য কম্পিউটার প্রোগ্রাম। কোন সফটওয়্যার ম্যানেজ করে কম্পিউটার হার্ডওয়্যারকে এবং কমন সার্ভিস আমাদের কম্পিউটারকে প্রোভাইড করে? এটার উত্তর হয়ে যাবে সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, যে আলটিমেটলি কম্পিউটার হার্ডওয়্যারকেও ম্যানেজ করছে এবং আমাদের নর্মাল কম্পিউটার প্রোগ্রামগুলোকেও আমাদের সাপোর্ট বা সার্ভিস দিচ্ছে, এটা বলতে পারো। অ্যান্সার হয়ে যাবে সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম হতে পারে, ডিভাইস ড্রাইভার, এগুলো কিন্তু হতে পারে। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ আ ইনপুট ডিভাইস। খুব ইজি প্রশ্ন, কোনটা ইনপুট ডিভাইসের এক্সাম্পল? আমাদের কিবোর্ড এবং মাউস, বুঝতেই পারছো কিবোর্ড এবং মাউসের সাহায্যে আমরা কি করি, ইনপুট দিই। মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, সিপিইউ, র্যাম, এগুলো সবই হচ্ছে, এটা তো বাদ দাও, এটা তো নর্মাল মেমোরি ডিভাইস এবং প্রসেসিং ডিভাইস। বাদ বাকি যেগুলো স্পিকার, হেডফোন, মনিটর, প্রিন্টার, এগুলো সবই আউটপুট ডিভাইসের মধ্যে কিন্তু আমাদের পড়ছে। পরের প্রশ্ন বলছে হুইচ নাম্বার সিস্টেম ইউজ অনলি 2 ডিজিট 0 আর 1। খুবই সোজা প্রশ্ন, আমাদের বি হয়ে যায় বাইনারি, যেখানে দুটো ডিজিটই হয় 0 এবং 1। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য টুস কমপ্লিমেন্ট অফ আ বাইনারি নাম্বার দিস। এটার বাইনারি নাম্বারের টুস কমপ্লিমেন্ট করতে বলতে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলো, তাহলে কি অ্যান্সার হবে 1010, তার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে কি হবে 0 + 1 1 হয়ে গেল, আর বাকি যা ছিল তাই লিখে দেবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে, দেখতে পাচ্ছ সি কিন্তু কারেক্ট অ্যান্সার। খুব সোজা প্রশ্ন দিয়েছে এটা। তারপরের প্রশ্ন চলে আসলাম, কি বলছে হুইচ কোড ইজ কমনলি ইউজ ফর রিপ্রেজেন্টিং ক্যারেক্টার ইন কম্পিউটার। কোনটা দিয়ে আমরা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করি কম্পিউটারে? আমাদের অ্যাসকি কোড, সবসময় মাথায় রাখবে অ্যাসকি কোড দিয়ে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন ফরম্যাট বলতে পারি, যেটা দিয়ে আমরা কম্পিউটার কিন্তু তার ক্যারেক্টার্স গুলোকে রিপ্রেজেন্ট করে। পরের প্রশ্ন চলে আসলো, কি বলছে রেজাল্ট অফ অ্যাডিং দ্য বাইনারি নাম্বার এইটা আর এইটা। তো এরকম ধরনের প্রশ্ন আমরা সিম্পল বাইনারি ম্যাথামেটিক্সও করতে পারি, বা যেহেতু পয়েন্ট নেই এরকম ধরনের প্রশ্নে আমরা ডাইরেক্ট কনভার্ট করে ডেসিমালে করে দিলেও খুব তাড়াতাড়ি করতে পারবে। তাহলে এখানে 8 আর 4 এখানে হয়ে গেল 12, আর এখানে 1, তাহলে মানে এখানে 13 রয়েছে, আর এখানে তোমার রয়েছে 8 2 আর 1। মানে আমি যদি উপরে উপরে বেস গুলো লিখে দিই, তাহলে আমাদের 8 2 1 মানে 11, মানে 13 আর 11 যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 24 মানে দেখো 16 আর 8 এ 24 হয়ে গেল, তাহলে এ কিন্তু কারেক্ট অ্যান্সার। তোমরা ম্যানুয়ালি অ্যাডিশন করতে পারো, কোনো অসুবিধা নেই। অলরেডি আমার নাম্বার সিস্টেম প্লেলিস্টে আমি বাইনারি অ্যাডিশন করিয়ে দিয়েছি, কোনো বিকল্প জায়গা নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখন পয়েন্ট না পাই, আমরা ইজিলি ছোট ছোট জিনিসগুলোকে আমরা ডেসিমালে করে আমরা করতে পারি, খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারবো, কোনো অসুবিধার বিষয় নেই এখানে। পরের প্রশ্ন আমাদের বুলিয়ান অ্যালজেব্রা ল থেকে দিয়েছে হোয়াট ইজ দ্য বেসিক পস্টুলেট অফ বুলিয়ান অ্যালজেব্রা দ্যাট স্টেট a প্লাস a কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1। প্রশ্নের উত্তর এখানে ভুল রয়েছে, কারেক্ট অ্যান্সার দেওয়া নেই। a প্লাস a কমপ্লিমেন্ট কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ল থেকে আমরা বুঝি, এটা হচ্ছে বেসিক ল, কমপ্লিমেন্টারি ল, কিন্তু এখানে আইডেন্টিপোটেন্ট, কমিউনিটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ রয়েছে। তো এখানে সত্যি কোনোটাই আমাদের কারেক্ট অ্যান্সার না, অপশনটা ভুল। যারা কারেক্ট করেছিল তারা কিন্তু এখানে যেটাই মার্ক করেছে সেটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। অ্যান্সার দেখতে পাচ্ছ কমপ্লিমেন্টারি ল দুটো বলে a প্লাস a কমপ্লিমেন্ট 1 হয়, আর a ইন্টু a কমপ্লিমেন্ট 0 হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। শেষ প্রশ্নে চলে এসেছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ অ্যান্ডিং আ ভেরিয়েবল উইথ ইট কমপ্লিমেন্ট। একটা ভেরিয়েবল দেওয়া রয়েছে, ধরে নাও a, তার কমপ্লিমেন্টের সঙ্গে যদি আমি অ্যান্ড অপারেশন করি অলওয়েজ কি পাই? এটা তো অলরেডি কমপ্লিমেন্টারি লতে এক্ষুনি দেখলাম, অলওয়েজ 0 কিন্তু পাই। অ্যান্সার হয়ে যাবে a কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এই গিয়ে আমরা এখানে 17টি প্রশ্ন শেষ করলাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমরা পরবর্তী পার্টও নিয়ে আসবো। আমাদের মাদ্রাসার যে রিমেনিং প্রশ্নগুলো রয়েছে, এই ভিডিওটার নোটস তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি কোনো ডাউটস হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে নিশ্চয়ই ভুলো না। সবাই ভালো থাকো, আবার আমরা পরের পার্টে দেখা হবে।